রতন দেখতে পায় যে সে নিজেই এখন একটা গাছের সাথে বাঁধা আছে, আর চারদিক থেকে শত শত বাঘ তার দিকে এগিয়ে আসছে। চরম আতঙ্কে এবং ভয়ে রতন তার মানসিক ভারসাম্য হারিয়ে ফেলে। সে বিকারগ্রস্তের মতো চিৎকার করতে করতে সেই কাদায় লুটিয়ে পড়ে আর জ্ঞান হারায়। সুন্দরবনের কোলে গড়ে ওঠা ছোট্ট একটি গ্রাম। চারিদিকে ঘন গরান আর গেওয়া গাছের জঙ্গল, আর তার মাঝখান দিয়ে বয়ে গেছে মাতলা নদী। ভোরের কুয়াশা এখনো পুরোপুরি কাটেনি। মালতীর বাড়ির মাটির উঠোনে আজ এক অদ্ভুত নিস্তব্ধতা। গোয়ালঘরটা পুরো ফাঁকা। মালতী গোয়ালের বাঁশের খুঁটি জড়িয়ে ধরে মাটিতে বসে অঝরে কাঁদছে, আর তার মেউমা মায়ের পাশে বসে তাকে শান্ত করার চেষ্টা করছে। একটু দূরে দাঁড়িয়ে সাবিত্রী এবং নয়নতারা ঠাকুমা। সবার মুখেই এক গভীর চিন্তার ছাপ। ওরে আমার গৌরী রে, তুই কোথায় গেলি আমাকে ছেড়ে? এই তো কাল সন্ধেবেলাতেও আমি নিজের হাতে তোকে খড় আর ভাতের ফ্যান মেখে খাওয়ালাম। তুই তো আমার নিজের মেয়ের মতোই ছিলিস রে। তোর মা বাঘের পেটে যাওয়ার পর থেকে এই 15টা বছর তো আমি তোকে আর উমাকে নিয়েই বেঁচেছিলাম। তোর দুধ বেচেই তো আমার উমার পড়ার খরচ চলতো। আজ সকালে উঠে দেখি গোয়াল ফাঁকা, দড়িটা মাটিতে পড়ে আছে। আমি এখন কি নিয়ে বাঁচবো রে? আমার তো আর কিছুই রইল না। মা, তুমি এভাবে কেঁদো না। তুমি কাঁদলে আমার যে বড় কষ্ট হয়। গৌরী নিশ্চয়ই কোথাও একটা দড়ি ছিঁড়ে পালিয়েছে। ও তো খুব শান্ত গরু, কিন্তু কাল রাতে হয়তো শিয়ালের ডাক শুনে ভয় পেয়ে গোয়াল থেকে বেরিয়ে গেছে। আমরা সবাই মিলে খুঁজলে ঠিক পেয়ে যাব। তুমি শান্ত হও মা, আমি এক্ষুনি নদীর ধারে জঙ্গলটা গিয়ে খুঁজে দেখছি। তুই থাম তো মা, তোর কি মাথা খারাপ হয়ে গেছে? এই গ্রামের গরু কখনো দড়ি ছিঁড়ে পালায় না, আর দড়ি ছিঁড়লে সে ছেঁড়া দড়ি তোর গরুর গলাতেই বাঁধা থাকার কথা। কিন্তু খুঁটির কাছে দড়িটা যেভাবে পড়ে আছে ওটা কেউ নিজের হাতে খুলেছে। আমার তো মনে হচ্ছে এটা কোনো চোরের কাজ। কিন্তু সাধারণ চোর তো আর এই গভীর রাতে সুন্দরবনের জঙ্গল পেরিয়ে গরু চুরি করতে আসবে না। আমার তো গ্রামের ভেতরেই কাউকে সন্দেহ হচ্ছে। কাল রাতে আমি ওই রতনকে এই বাড়ির আশেপাশে ঘোরাঘুরি করতে দেখেছি। ওর মতি গতি আমার একদম ভালো ঠেকছে না। সাবিত্রী একদম ঠিক কথা বলেছে মালতী, তুই কান্না থামা। সুন্দরবনে এই খড়ির ধারে গ্রামে কেউ কখনো দড়ি ছিঁড়ে হারায় না। রতন লোকটা স্বভাব চরিত্র এমনিতেই খুব খারাপ। ও তো কোনো চাষবাসও করে না, তবু ওর হাতে এত টাকা আসে কোথা থেকে? গ্রামের সবাই জানে ও রাতের অন্ধকারে জঙ্গলে ঢুকে বেআইনি কাজ করে, কিন্তু ওর ভয় কেউ মুখ খোলে না। আমার তো মনে হচ্ছে তোর ওই নিরীহ গরুটাকে ওই পাষণ্ডটাই টাকার লোভে চুরি করেছে। কিন্তু ও একটা জ্যান্ত গরুকে নিয়ে কি করবে সেটাই তো আমি বুঝতে পারছি না। অবলা জীবকে কষ্ট দিলে বনবিবি কিন্তু কাউকে ক্ষমা করবে না। আমার গৌরীকে যেই নিয়ে যাক ঠাকুমা, আমি শুধু চাই ও যেন বেঁচে থাকে। ও খুব ভীতু গরু। বনের ওই বাঘ ভাল্লুকের মাঝেও তো ভয় মরে যাবে। ভগবান যেন আমার গৌরীকে নিজের হেফাজতে রাখেন। দিকে গ্রামের থেকে বেশ কিছুটা দূরে সুন্দরবনের গভীর এক জঙ্গলে রতন এসে উপস্থিত হয়েছে। জায়গাটা শ্বাসমূলে ভরা আর থকথকে কাদায় মাখামাখি। সূর্যের আলো এই জঙ্গলের মাটিতে খুব একটা পৌঁছয় না। রতন মালতীর গৌরীকে চুরি করে এখানে নিয়ে এসেছে। সে গৌরীকে একটি বড় গরান গাছের গুঁড়ির সাথে শক্ত মোটা দড়ি দিয়ে বেঁধে রেখেছে। গৌরী চারপাশের অচেনা আর ভয়ঙ্কর পরিবেশ দেখে থরথর করে কাঁপছে। তার বড় বড় চোখ দিয়ে জল গড়িয়ে পড়ছে। রতন একটা গাছের ডালে বসে নিজের মনেই হাসছে।
তুই যত পারিস কাঁদ কাঁদ, যত পারিস কাঁদ। হাহ, তোরই ভয়ের গন্ধ পেয়েই তো দক্ষিণটায় মানে জঙ্গলের বাঘ মামা ছুটে আসবে। মালতী মাগি তোকে খুব খাইয়ে দাইয়ে হৃষ্টপুষ্ট করেছিল। বাঘের খুব পছন্দ হবে তোর এই নরম মাংস। গত 1 মাস ধরে আমি জঙ্গলে বাঘের পায়ের ছাপ খুঁজছি। আজ রাতে তোকে খেতে বাঘ আসবেই, আর যখনই বাঘ তোকে আক্রমণ করবে আমি ঠিক ওপরেই ওই ডাল থেকে আমার বিষ মাখানো তীর দিয়ে ওই বাঘটাকে শেষ করে দেব। একটা বাঘের চামড়া আর নখ বিদেশের বাজারে বেচতে পারলে আমার সারা জীবনে বসে খাওয়ার ব্যবস্থা হয়ে যাবে। হ্যাঁ, তোর মতো একটা গরুর জীবনের দাম ওই বাঘের চামড়ার কাছে কিচ্ছু নয়। তুই শুধু আজ রাতে টোপ টোপ। রতন গৌরীকে গাছের সাথে বাঁধা অবস্থায় রেখে সেখান থেকে চলে যায় নিজের তীরের প্রস্তুতি নিতে। দুপুর গড়িয়ে বিকেল হয়, জঙ্গল নিস্তব্ধ। হঠাৎ ঝোপের আড়াল থেকে দুটো হলুদ জলজলে চোখ ফুটে ওঠে। বিশাল একটি বাঘ নিঃশব্দে গৌরীর দিকে এগিয়ে আসে। গৌরী ভয়ে চোখ বন্ধ করে ফেলে। বাঘটি এক লাফে গৌরীর উপর ঝাঁপিয়ে পড়ে। কোনো রক্তপাত ছাড়াই দৃশ্যটি অন্ধকার হয়ে যায়। কেবল জঙ্গলে এক অবলা জীবের নীরব আর্তনাদ মিশে যায়। গৌরীর প্রাণহীন শরীর মাটিতে লুটিয়ে পড়ে। বিকেল গড়িয়ে সন্ধে নেমে আসছে। মাতলা নদীতে এখন জোয়ারের জল ফুলে ফেঁপে উঠেছে। মালতী নদীর ঘাটের একধারে শূন্য দৃষ্টিতে বসে আছে। উমা এবং সাবিত্রী তার পাশে দাঁড়িয়ে। নয়নতারা ঠাকুমাও ধীরে ধীরে লাঠিতে ভর দিয়ে ঘাটে এসে পৌঁছান। নদীর জলের ছলছল শব্দের মধ্যেই মহিলাদের কথাবার্তা চলতে থাকে। শুনলেন ঠাকুমা, আজ দুপুরে রতনকে দেখলাম চুপি চুপি জঙ্গল থেকে বের হয়ে আসতে। ওর হাতে একটা বড় তীর ধনুক ছিল। আমি ওকে দেখেই জিজ্ঞেস করলাম, কি রে রতন, তুই এত দুপুরে এই বাঘের ডেরায় কি করতে গেছিলি? ও আমার কথা শুনে কেমন যেন ঘাবড়ে গেল। তারপর আমাকে ধমক দিয়ে বলল আমি যেন ওর ব্যাপারে নাক না গলাই। আমার তো বিশ্বাস পুরো পাক্কা হয়ে গেছে ঠাম্মা, মালতীদির গরু চুরির পেছনে ওই শয়তানটারই হাত আছে। কিন্তু সাবিত্রী কাকিমা, রতন কাকু যদি গৌরীকে চুরি করেই থাকে, তবে ওকে জঙ্গলে কেন নিয়ে যাবে? জঙ্গলে তো আর গরুর কোনো বাজার বসে না। ওখানে তো শুধু বাঘ আর কুমিরের ভয়। আমার তো ভেবেই বুকটা কেঁপে উঠছে। গৌরী কি তাহলে? না না না, আমি এমন অলক্ষণের কথা মুখেও আনতে চাই না। আমার বুকের ভেতরটা কেমন যেন খা খা করছে রে উমা। আমার মনে হচ্ছে গৌরী আর বেঁচে নেই। ও যদি বেঁচে থাকতো তাহলে ঠিক একবার ডাকতো, আর সেই ডাক আমার কান পর্যন্ত ঠিক পৌঁছে যেত। আমার অবলা জীবটাকে যে এত কষ্ট দিয়ে মারলো, ভগবান তার বিচার ঠিক করবেন, দেখিস ঠিক করবেন। তুই ঠিকই বলেছিস মালতী, এই সুন্দরবনের জঙ্গলে নিজস্ব একটা নিয়ম আছে। এখানে কেউ অকারণে কাউকে মারে না। বাঘ শিকার করে তার খিদে মেটানোর জন্য, কিন্তু মানুষ যখন নিজের লোভের জন্য কোনো অবলা জীবকে মৃত্যুর মুখে ঠেলে দেয়, তখন প্রকৃতি তার শোধ ঠিকই নেয়। বনবিবি সব দেখছেন। নিরীহ পশুর চোখের জল মাটিতে পড়ার আগেই তার বিচার শুরু হয়ে যায়। আজ রাতে অমাবস্যা, জঙ্গল আজ তার নিজের বিচার নিজেই করবে। তোরা বাড়ি চল, আজ রাতে আর কেউ ঘরের বাইরে বেরোবি না। রাত গভীর হয়েছে। আকাশে এক ফালি চাঁদও নেই। সুন্দরবনের জঙ্গল এখন এক অদ্ভুত মায়াবী অন্ধকারে ঢাকা। জোনাকি পোকার আলো ছাড়া আর কোনো আলোই নেই। চারিদিক থেকে ঝিঝি পোকার এক টানা শব্দ ভেসে আসছে। রতন চুপি চুপি তার তীরধনুক নিয়ে সেই গাছের কাছে ফিরে আসে, যেখানে সে গৌরীকে বেঁধে রেখেছিল। তার আশা
সেখানে একটা মৃত বাঘ দেখতে পাবে, যাকে সে আগের দিন বিষাক্ত তীর ছুঁড়ে মেরেছিল। বাঘটা নিশ্চয়ই এতক্ষণে মরে কাঠ হয়ে গেছে। গরুর মাংস খাওয়ার লোভে বেটা আমার বিষ মাখানো তীরের শিকার হয়েছে গো। আজ রাতেই ওর চামড়াটা ছাড়িয়ে নিয়ে আমাকে ভোর হবার আগেই শহরে পৌঁছাতে হবে। কিন্তু জায়গাটা এত অন্ধকার কেন? আরে এই বাঘের মরাটা গেল কোথায়? এখানেই তো ছিল, কোথায় গেল? রতন গাছের গুড়ির কাছে গিয়ে দেখে কোনো বাঘের মৃতদেহ নেই, এমনকি গৌরীরও কোনো চিহ্ন নেই। শুধু বাঁধা দড়িটা মাটিতে পড়ে আছে। চারপাশের হাওয়া হঠাৎ করে একদম বরফের মতো ঠান্ডা হয়ে যায়। রতনের বুকের ভেতরটা এবার ছ্যাঁত করে ওঠে। গৌরীর আত্মা, যা মানুষের লোভ এবং চরম নিষ্ঠুরতার শিকার হয়ে এই মায়াবী রূপ ধারণ করেছে। গভূতের চোখ দুটো থেকে জ্বলন্ত সাদা আলো বেরোচ্ছে। তার শরীর থেকে ঠিকরে পড়া নীল আলোয় জঙ্গলের ওই অংশটা দিনের মতো পরিষ্কার হয়ে যায়। তুই তুই কে? তুই তো মালতীর সেই গরুটা না? কিন্তু তুই এত বড় হলি কি করে? হ্যাঁ, আর আর তোর 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 গা থেকে এমন আলো বেরোচ্ছে কেন? তুই তো মরে গেছিলিস, বাঘ তোকে খেয়ে ফেলেছিল। আমি তো নিজের চোখে দেখেছি। গভূত কোনো কথা বলে না। সে তার জ্বলন্ত চোখ দিয়ে রতনের দিকে তাকিয়ে থাকে। সেই চোখের দৃষ্টিতে কোনো হিংস্রতা নেই, কিন্তু আছে এক অদ্ভুত ঐশ্বরিক তেজ আর চরম আক্রোশ। সে ধীরে ধীরে রতনের দিকে এক পা এগিয়ে আসে। রতনের হাতের তীর ধনুক ভয় মাটিতে পড়ে যায়। রতন নিজের প্রাণ বাঁচাতে উল্টো দিকে দৌড় লাগায়, কিন্তু গভূতের জাদুতে পুরো জঙ্গলটা যেন এক গোলক ধাঁধায় পরিণত হয়। রতন যেদিকেই দৌড়োয় সে ঘুরে ফিরে আবার সেই গাছের গুঁড়ির কাছেই চলে আসে, যেখানে সে গৌরীকে বেঁধেছিল। গভূতের নীল আলো তাকে চারপাশ থেকে ঘিরে ফেলে। ও আমাকে বাঁচাও, 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 আমাকে কেউ বাঁচাও, আমাকে ছেড়ে দে, আমাকে ছেড়ে দে তুই। আমি আর কোনো দিন টাকার লোভ করবো না। আমি আর কাউকে মারবো না, মানুষ, গরু, ছাগল, বাঘ, কাউকে মারবো না। আমাকে মাফ করে দে, আমাকে মাফ করে দে, আমাকে মাফ করে দে রে। গভূত তার বিশাল মাথা নিচু করে রতনের খুব কাছে নিয়ে আসে। কোনো শারীরিক আঘাত ছাড়াই গভূতের শরীর থেকে বের হওয়া তীব্র নীল আলো রতনের চোখের সামনে এক অদ্ভুত মায়াজাল তৈরি করে। রতন দেখতে পায় যে সে নিজেই এখন একটা গাছের সাথে বাঁধা আছে, আর চারদিক থেকে শত শত বাঘ তার দিকে এগিয়ে আসছে। চরম আতঙ্কে এবং ভয়ে রতন তার মানসিক ভারসাম্য হারিয়ে ফেলে। সে বিকারগ্রস্তের মতো চিৎকার করতে করতে সেই কাদায় লুটিয়ে পড়ে আর জ্ঞান হারায়। গভূত তার বিচার শেষ করে রাতের বাতাসের সাথে ধীরে ধীরে মিলিয়ে যায়। পরের দিন সকাল। রাতের সেই কুয়াশা আর মেঘ কেটে গিয়ে সুন্দরবনের আকাশে আজ পরিষ্কার রোদ উঠেছে। সকালবেলা বনরক্ষীরা জঙ্গলে টহল দিতে এসে দেখতে পায় রতন কাদায় মেখে সেই গাছের গুঁড়ির কাছে পড়ে আছে। সে তখনও আতপাগলের মতো নীল আলো, আমাকে খাস না বলে বিড়বিড় করছে। বনরক্ষীরা তাকে গ্রেপ্তার করে গ্রামে নিয়ে আসে। গ্রামের মহিলারা উঠোনে এসে জড়ো হয়। দেখলেন ঠাকুমা, আমি তো আগেই বলেছিলাম এই শয়তানটার পতন খুব তাড়াতাড়ি হবে। নিজের খোঁড়া গর্তে নিজেই পড়েছে। শুনেছি জঙ্গল থেকে নাকি ওকে পাগল অবস্থায় ধরে এনেছে বনরক্ষীরা, আর কোনোদিনও পশু মারার নাম মুখেও আনবে না। যেই ভয় দেখাক রে উমা, সে আমার গৌরীর হত্যার বিচার করেছে। আমার অবলা জীবটার প্রাণ তো আর ফিরে আসবে না, কিন্তু এই পাপীটার যে শাস্তি হয়েছে
তাতে আমার গৌরীর আত্মা অত্যন্ত শান্তি পাবে, অত্যন্ত শান্তি পাবে। আমি তো তোদের কাল ঘাটেই বলেছিলাম মালতী, প্রকৃতি সব কিছুর হিসেব রাখে। কোনো মানুষের সাধ্য নেই প্রকৃতির বিচারের হাত থেকে বাঁচার। নিরীহ অবলা জীবের আর্তনাদ থেকে যে শক্তির জন্ম হয় তা যে কোনো অশুভ শক্তিকে ধ্বংস করতে পারে। আজ আমাদের গ্রাম একটা বড় অভিশাপের হাত থেকে মুক্ত হলো। বনবিবির কৃপায় সবাই আজ শান্তিতে ঘরে ফিরে চলো। মালতী তার শূন্য গোয়ালের দিকে তাকিয়ে একটা দীর্ঘশ্বাস ফেলে, কিন্তু তার চোখে আজ আর কোনো হতাশা নেই। গ্রামের মানুষ আবার তাদের স্বাভাবিক জীবনে ফিরে যায়। সুন্দরবনের বাতাস আবার শান্ত হয়, কারণ সবাই জেনে গেছে নিরীহকে রক্ষা করার জন্য প্রকৃতির এই মায়াবী নীল আলো চিরকাল পাহারায় থাকবে।